গুড ইভিনিং। আমরা আগের দিন অভিব্যক্তি সম্পর্কে অনেকটাই আলোচনা করেছি। তো সেদিন যে কথাগুলো বলছিলাম যে অভিব্যক্তি বা বিবর্তন যে হচ্ছে এর তো প্রমাণ থাকা চাই। প্রমাণ ছাড়া তো বিজ্ঞান বা অন্য কেউ বিজ্ঞানকে বিশ্বাস করবে না। তো অভিব্যক্তির সপক্ষে বেশ কিছু প্রমাণ আছে যেগুলোর সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি যে সত্যি সত্যি এই অভিব্যক্তি বা বিবর্তন হয়েছে। তো আমরা বেশ কিছু প্রমাণ আছে অভিব্যক্তির সপক্ষে, আমরা একটি একটি করে আলোচনা করব। তো প্রথমেই আমরা যে প্রমাণটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে জীবাশ্ম ঘটিত প্রমাণ। জীবাশ্ম কাকে বলে আগে জানতে হবে। জীবাশ্ম কি তোমরা অনেকেই আগে পড়েছো। জীবাশ্ম কাকে বলে? ভূগর্ভের পাললিক শিলাস্তরে বহুদিন ধরে চাপা পড়ে থাকা জীবের সামগ্রিক বা আংশিক প্রস্তরীভূত দেহাবশেষকে জীবাশ্ম বলে, তাই তো? এই জীবাশ্মগুলো অভিব্যক্তির সপক্ষে এক বলিষ্ঠ প্রমাণ। জীবাশ্মের গুরুত্ব কি তাহলে? জীবাশ্মের সাহায্যে সরলতম জীব থেকে বিবর্তনের মাধ্যমে যে জটিল জীবের সৃষ্টি হয়েছে তা জানা যায়। জীবাশ্মের দ্বারা পৃথিবীর বর্তমান জীবদের পূর্বপুরুষদের সন্ধান পাওয়া যায়। জীবাশ্মের দ্বারাই আমরা জানতে পেরেছি বর্তমান ঘোড়াকে কি বলা হয়? ইকুয়াস। তার পূর্বপুরুষ ইওহিপ্পাসের সম্পর্কেও আমরা জানতে পেরেছি জীবাশ্ম থেকে। তো এই জীবাশ্মের এই যে ঘোড়ার বিবর্তন, অর্থাৎ আধুনিক ঘোড়া ইকুয়াস তার পূর্বপুরুষ ইওহিপ্পাস থেকে ক্রমবিবর্তিত হয়ে বর্তমান রূপ পেয়েছে, এটা বিজ্ঞান প্রমাণ করতে পেরেছে। তার কারণ বিভিন্ন যুগের ঘোড়ার জীবাশ্ম আমরা আবিষ্কার করতে পেরেছি। তো ঘোড়ার জীবাশ্মগুলোকে যদি আমরা পরপর দেখি, অর্থাৎ ওই ইওহিপ্পাস থেকে বর্তমান ঘোড়া ইকুয়াসে আসা পর্যন্ত, তাহলে বুঝতে পারবো যে ঘোড়া কিভাবে ক্রম পরিবর্তিত হয়ে বর্তমান ঘোড়া ইকুয়াসে রূপান্তরিত হয়েছে। চলো দেখে নেওয়া যাক অভিব্যক্তির সপক্ষে যে প্রমাণ, তার জীবাশ্ম ঘটিত প্রমাণের ঘোড়ার বিবর্তনের ইতিহাস। দেখো একেবারে নিচে যে ঘোড়াটি আছে, কি লেখা আছে একেবারে নিচে? ইওহিপ্পাস। এই ঘোড়াটা পৃথিবীতে ছিল আজ থেকে প্রায় 55 মিলিয়ন বছর আগে। 55 মিলিয়ন বছর আগে এই ঘোড়া পৃথিবীতে বসবাস করত। এদের উচ্চতা ছিল 28 সেন্টিমিটার, তাহলে খুবই ছোট। এদের সামনের পায়ে 4টি আর পেছনের পায়ে 3টি করে আঙ্গুল ছিল। এদের শরীরের তুলনায় দেখতেই পাচ্ছ মাথা আর পাগুলো ছোট ছিল। এই ঘোড়া থেকে পরবর্তী সময়ের যে জীবাশ্ম আমরা পেয়েছি তার নাম হচ্ছে মেসোহিপ্পাস। মেসোহিপ্পাস প্রায় 40 মিলিয়ন বছর আগে পৃথিবীতে বসবাস করত। এদের উচ্চতা ছিল প্রায় 24 ইঞ্চি বা 60 সেন্টিমিটার। এদের কি হলো? এদের কিছু পরিবর্তন হয়েছে। উচ্চতা তাহলে বেড়েছে, 28 সেন্টিমিটার থেকে 60 সেন্টিমিটার উচ্চতা হয়েছে। আর কি হয়েছে?
দৌড়ানোর সুবিধার জন্য এদের অগ্রপদের একটি আঙ্গুল হ্রাস পেয়েছে। পাশে ছবিটা দেওয়া আছে, দেখো আগের ঘোড়াটিতে কি ছিল, 4টি আঙ্গুল ছিল অগ্রপদে, এর অগ্রপদে একটা আঙ্গুল কমে গেছে। তাহলে এদের সামনের এবং পিছনের পায়ের সবগুলোতে 3টে করে আঙ্গুল ছিল। এই আঙ্গুলগুলি মাটি স্পর্শ করতে পারত। এর পরবর্তী সময়ে মেসোহিপাসের পরে যে ঘোড়ার জীবাশ্ম আমরা পেয়েছি, আজ থেকে 25 মিলিয়ন বছর আগে এই মেরিচিপ্পাস ঘোড়া পৃথিবীতে এসছিল। এদের উচ্চতা 100 সেন্টিমিটার বা 40 ইঞ্চির মতো। এদের কি হলো, এদের সামনের ও পেছনের পায়ে 3টে করে আঙ্গুল থাকলেও শুধুমাত্র মাঝের আঙ্গুলটি এই মাটি স্পর্শ করত না। তাহলে আঙ্গুলগুলোর 3টে করে আঙ্গুল আছে, মেসোহিপাসেরও 3টে করে আঙ্গুল ছিল, এরও 3টে করে আঙ্গুল আছে, কিন্তু আঙ্গুলগুলোর দৈর্ঘ্য কমছে। এদের পায়ের তৃতীয় আঙ্গুলটি লম্বা ও চওড়ায় বৃদ্ধি পেয়ে খুরের সৃষ্টি হয়। অর্থাৎ খুর সৃষ্টি হওয়ার, এখনকার ঘোড়ার যে খুর আছে তার সৃষ্টি শুরু হয়েছিল ওই মেরিচিপ্পাস ঘোড়াতে। আর কি হলো, দেখো এখানে ছবিটায় 3 নম্বর ঘোড়াটা যেটা দেখতে পাচ্ছ, তার গ্রীবাটাও একটু লম্বা হয়েছে। এই ঘোড়াদেরকে বলা হতো মেরিচিপ্পাস। এর পরবর্তী সময়ে, অর্থাৎ আজ থেকে 10 মিলিয়ন বছর পূর্বে যে ঘোড়া পৃথিবীতে বসবাস করত তাদের বলা হতো প্লায়োহিপ্পাস। এদের কি হলো, এদের উচ্চতা গিয়ে দাঁড়ালো 108 সেন্টিমিটার বা 50 ইঞ্চি। তাহলে দেখো উচ্চতার অনেকখানি পরিবর্তন ঘটছে। এদের উভয় পায়ে 3টে করে আঙ্গুল থাকলেও সবকটি আঙ্গুল মাটি স্পর্শ করতে পারত না। মাঝের আঙ্গুলটি বৃদ্ধি পায় এবং বাকি আঙ্গুলগুলি ক্ষুদ্র হতে থাকে। এরাই প্রথম এক আঙ্গুলযুক্ত ঘোড়া। ছবিটাতে দেখতে পাচ্ছ, কারসারটা আমি নিয়ে যাচ্ছি, প্লায়োহিপ্পাসের পাশে এই যে পাটা দেখাচ্ছে, ছবিটা খুব স্পষ্ট নয়, তবু তোমরা ভালো করে যদি দেখো, তোমাদের বইয়ে এই ছবিটা দেখবে দেওয়া আছে ঘোড়ার বিবর্তনের। প্লায়োহিপ্পাসের পাশে যে ওর পায়ের ছবিটা দেওয়া আছে, সেখানে দেখো বিবর্তিত হতে হতে এরা যখন শুরুতে ছিল আঙ্গুল ছিল, এদের এই শেষ দিকে যখন বিবর্তনের ধাপে এরা ক্রমশ পরিবর্তিত হয়েছে, তখন এদের আঙ্গুল হয়ে গেছে একটা। এই যে এখানে দেখো আর কোনো আঙ্গুল নেই, এখান পর্যন্ত 3টে করে আঙ্গুল ছিল। প্লায়োহিপ্পাসের ক্ষেত্রে কি হলো, ক্রমবিবর্তিত হওয়ার পর এদের আঙ্গুলের সংখ্যা কমে গিয়ে এক আঙ্গুলযুক্ত ঘোড়া তৈরি হয়েছে। এরা আকারে ছোট হলেও প্রায় আমাদের এই বর্তমান ঘোড়ার মতোই দেখতে। এই ঘোড়াটির সঙ্গে আমাদের ইকুয়াস ঘোড়া, এখনকার যে ঘোড়া ইকুয়াস, তার খুব একটা পার্থক্য নেই, দেখতে প্রায় একই রকম, কিন্তু উচ্চতায় বিভিন্নতা আছে। এরপরে আমরা বর্তমান ঘোড়া ইকুয়াসে চলে আসি। এই ইকুয়াস আজ থেকে 10 লক্ষ বছর পূর্বে আবির্ভূত হয়েছে। এটা মনে রাখবে এই সময়কালটা। ইকুয়াস আবির্ভূত হয়েছে আজ থেকে 10 লক্ষ বছর পূর্বে। এদের বলা হয় আধুনিক ঘোড়া। এদের উচ্চতা কত? 60 ইঞ্চি বা 150 সেন্টিমিটার। এদের পাশের আঙ্গুলগুলি
ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট হয়ে গেছে। এদের পাটি খুর দ্বারা আবৃত, অর্থাৎ খুর আছে। তোমরা গরু মহিষের খুর দেখেছো, এখানে দেখবে এদের গরু মহিষের খুর কি হয়, মাঝখানে কাটা থাকে, অর্থাৎ দুটো খুর আছে, কাটা আছে মাঝখানে, কিন্তু ঘোড়ার খুর কাটা নেই, একটি মাত্র শক্ত আঙ্গুল, ওই খুরটা একটাই শক্ত আঙ্গুল। আর এদের গ্রীবার দৈর্ঘ্যটাও দেখো অনেকখানি বৃদ্ধি পেয়েছে। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারছি, যে ঘোড়ার পূর্বপুরুষ ইওহিপ্পাস, তার থেকে বর্তমান ঘোড়া ইকুয়াসের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। পায়ের আঙ্গুলের পরিবর্তন হয়েছে, তার উচ্চতার পরিবর্তন হয়েছে, তার গ্রীবার দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, তাই তো। এছাড়াও এদের দাঁতেরও বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। আশেপাশে দাঁতের দেখো একটা ছবি দেওয়া আছে, দাঁতের ছবিগুলো যদি এখানে খুব পরিষ্কার করে তোমাদেরকে দেখানো যাচ্ছে না, ওই ঘোড়ার পূর্বপুরুষ ইওহিপ্পাসের 44টি দাঁত ছিল, দাঁতের চূড়াগুলি ছিল ছোট এবং উপরিতলে গোলাকার টিউবারকিল ছিল। পরবর্তী সময়ে যখন মেসোহিপ্পাস ঘোড়া এসেছে, তখন তাদের কি হয়েছিল, এখানে কিছু পরিবর্তন দেখা দিল। তারপরে যখন মেরিচিপ্পাসে যাচ্ছে, তখন আবার দেখো এইখানে দাঁতের চূড়াগুলো, এই যেখানে ছবিটা খুব ছোট আছে, এদের দাঁতের চূড়াগুলো লম্বা হতে লাগলো, আর দাঁতের উপরিতলটা ধীরে ধীরে সমান হতে লাগলো। দাঁতগুলোর উপরিতলটা প্রায় সমান হতে শুরু করলো মেরিচিপ্পাসে। যখন প্লায়োহিপ্পাসে চলে এলো, তখন দেখা গেল কি, যে এদের মোলার দাঁতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর দন্ত বিন্যাসটা এমনভাবে হতে লাগলো যাতে তা ঘাস চিবানোর সহায়ক হয়ে ওঠে। আর বর্তমান ঘোড়া ইকুয়াসের দাঁত যদি আমরা দেখি, তাহলে এখানে দেখব যে মোলার দাঁতের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে, দাঁতের চূড়া বা ক্রাউন লম্বা হয়, এদের এনামেল আছে এবং যা এই ঘাস চিবানোর ক্ষেত্রে উপযুক্ত। তাহলে সবকটি ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে এই পরিবর্তনগুলো ঘটেছে ক্রমশ ওই ইওহিপ্পাস থেকে ইকুয়াসে আসতে গিয়ে। তাহলে এই পরিবর্তনগুলো সবগুলোই কি হয়েছে, উন্নততর হয়েছে, তাই তো। তাহলে এই যে পরিবর্তনগুলো ঘটছে, এই পরিবর্তনটাই তো বিবর্তন। তাহলে আমরা ঘোড়ার এই জীবাশ্ম থেকে বলতে পারি যে এটা অভিব্যক্তির সপক্ষে একটা অতি গুরুত্বপূর্ণ প্রমাণ। এই জীবাশ্মগুলো তো আর মিথ্যে নয়। তাহলে জীবাশ্ম পাওয়া গেছে, অর্থাৎ তাদের অস্তিত্ব ছিল। এবং দেখো 55 মিলিয়ন বছর আগে ছিল ইওহিপ্পাস, আর বর্তমান ঘোড়া ইকুয়াস এসেছে আজ থেকে মাত্র 10 লক্ষ বছর আগে। তাহলে এই যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ে এই পরিবর্তনটা হয়েছে, তাই বিবর্তনকে বলা হয় একটি মন্থর গতিশীল ধারাবাহিক প্রক্রিয়া। অর্থাৎ এই প্রক্রিয়াটি মন্থর হলেও গতিশীল এবং ধারাবাহিক, এটা চলতে থাকে। তাহলে অভিব্যক্তির সপক্ষে এই ঘোড়ার বিবর্তন একটা, ঘোড়ার জীবাশ্মের যে ক্রম পরিবর্তন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রমাণ অভিব্যক্তির সপক্ষে। চলো এরপর আর কি প্রমাণ আছে, আরেকটা প্রমাণ আজকে আলোচনা করব, আর বাকিটা পরবর্তী ক্লাসে হবে। তুলনামূলক শারীরস্থানিক প্রমাণ কাকে বলে?
তুলনামূলক শারীরস্থানিক বলতে আমরা কি বুঝি? বিভিন্ন জীবের অন্তর্গঠনের সাদৃশ্য ও বৈসাদৃশ্য সংক্রান্ত আলোচনাকে তুলনামূলক শারীরস্থানিক বলে। এটাতে কি আছে? প্রথমেই আমরা দেখছি, ছবিতে তোমরা দেখো লুপ্তপ্রায় অঙ্গের ছবি দেওয়া আছে। দুটো ছবি এখানে দেওয়া আছে, দুটো লুপ্তপ্রায় অঙ্গ দেখানো হয়েছে। আরও লুপ্তপ্রায় অঙ্গ আছে, তো আমরা একটা একটা করে আলোচনা করব। কাকে বলে লুপ্তপ্রায় অঙ্গ? এখানে যে ছবিটা দেখছো তোমাদের স্ক্রিনের ডান দিকে যে ছবিটা আছে বা স্ক্রিনে যখন দেখছো, চোখের ছবিটা দেখো, চোখের কোনায় একটা অংশ গোল করা আছে, এটা হচ্ছে এখানে আছে নিকটেটিং পর্দা। আর এই যে পাকস্থলীর আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে ছবিটা দেখতে পাচ্ছ, তার কাছে দেখো ক্ষুদ্রান্ত আর বৃহদন্ত্রের সংযোগস্থলে অ্যাপেন্ডিক্স বলে একটা অঙ্গ আছে। এই দুটো হচ্ছে লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ। আরও আছে, আমি এখানে এই দুটো ছবি দেখিয়েছি। তো লুপ্তপ্রায় অঙ্গ বা এটাকে নিষ্ক্রিয় অঙ্গও বলা হয়। তা আমরা প্রথমেই জেনে নিই লুপ্তপ্রায় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে। জীবদেহে যে সমস্ত অঙ্গ তাদের পূর্বপুরুষদের দেহে কিংবা সম্পর্কিত অন্য জীবের দেহে সক্রিয় থাকলেও সংশ্লিষ্ট জীবটির দেহে কর্মক্ষমতা হারিয়ে নিষ্ক্রিয় ও ক্ষয়প্রাপ্ত অঙ্গে পরিণত হয়েছে, তাদের বলা হয় নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গ। আরেকবার বলছি, জীবদেহে যে সমস্ত অঙ্গ তাদের পূর্বপুরুষদের দেহে কিংবা সম্পর্কিত অন্য জীবের দেহে সক্রিয় থাকলেও সংশ্লিষ্ট জীবটির দেহে কার্যক্ষমতা হারিয়ে নিষ্ক্রিয় ও ক্ষয়প্রাপ্ত অঙ্গে পরিণত হয়েছে, তাদের নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গ বলে। গিনিপিগ, ঘোড়া এই সমস্ত তৃণভোজী প্রাণীর পৌষ্টিকতন্ত্রের ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্রের সংযোগস্থলে অবস্থিত সিকাম হলো একটা সক্রিয় অঙ্গ, যা মানুষের ক্ষেত্রে ক্ষুদ্রাকার নিষ্ক্রিয় ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে পরিণত হয়েছে। তাহলে আমাদের যে অ্যাপেন্ডিক্স সেটা কিন্তু সিকাম রূপে সক্রিয় অবস্থায় ঘোড়া এবং গিনিপিগের দেহে দেখা যায়। এই সিকামের কাজ হলো সেলুলোজ জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করা। আমাদের খাদ্যে সেলুলোজের পরিমাণ কমে যাওয়ায় বা আমরা সেলুলোজ জাতীয় খাদ্য কম খেয়ে থাকি বলে অব্যবহারজনিত কারণে এই সিকামটি নিষ্ক্রিয় হয়ে অ্যাপেন্ডিক্সে পরিণত হয়েছে। আরও একটা নিষ্ক্রিয় অঙ্গ আমাদের থাকে বানরের সক্রিয়। বানর দেখেছো, বানরের লেজটা খুব সক্রিয়। লেজকে দেখবে ওরা ছোটার সময় মাঝে মাঝে লেজ উঁচিয়ে এদিক ওদিক যায়, দেখেছো তোমরা? তো বানরের লেজ সক্রিয়, কিন্তু মানুষের ক্ষেত্রে মেরুদণ্ডের শেষ প্রান্তে নিষ্ক্রিয় কক্সিস রূপে অবস্থান করে, তাই তো? তাহলে এটাও একটা নিষ্ক্রিয় অঙ্গ। আর মানুষের চোখের উপপল্লব বা তৃতীয় পল্লব নিকটেটিং পর্দা, এগুলো সবই নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। পাখিদের মধ্যেও বেশ কিছু লুপ্তপ্রায় অঙ্গ দেখা যায়, যেমন উট পাখি, এমু, এই সমস্ত পাখিদের ডানা ক্রমশ নিষ্ক্রিয় হয়ে গেছে, এরা আর উড়তে পারে না। একই রকমভাবে বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রেও
কিছু নিষ্ক্রিয় অঙ্গ দেখা যায়, তোমরা কয়েকটা মনে রাখবে। এখান থেকে একটা প্রশ্ন পড়ে যে উদ্ভিদের দুটো নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও বা একটি উদাহরণ দাও। আদা, হলুদ এই সমস্ত গাছগুলির ভূনিম্নস্থ কাণ্ডের স্বল্পপত্র হচ্ছে একটা লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ। কালকাসুন্দা বলে একটা উদ্ভিদ আছে যার স্টেমিনোড অর্থাৎ বন্ধ্যা পুংকেশরটি হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। এই সমস্ত নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি থেকে বোঝা যায় নিষ্ক্রিয় অঙ্গযুক্ত জীব ওই একই প্রকৃতির সক্রিয় অঙ্গযুক্ত উদ্বংশীয় জীব থেকেই সৃষ্টি হয়েছে। তাই এটিও এই বিবর্তনবাদকে বা অভিব্যক্তিকে সমর্থন করে, তাই তো? তাহলে লুপ্তপ্রায় অঙ্গও অভিব্যক্তির সপক্ষে একটা জোরালো প্রমাণ। এর পরবর্তী স্লাইডে যাই আমরা, কি আছে দেখা যাক। তুলনামূলক শারীরস্থানিক যে প্রমাণে আমরা যাচ্ছিলাম তার মধ্যে আমরা এখানে এলাম হোমোলোগাস অর্গান অর্থাৎ সমসংস্থ অঙ্গ। সমসংস্থ অঙ্গ, এই অঙ্গগুলো দেখো, এখানে ছবিটা ভালো করে দেখো। প্রথমে আছে মানুষের হাতের একটা ছবি, বিড়ালের পায়ের ছবি, তিমির পেডেল, আর পাশে আছে একটা বাদুড়ের ডানার ছবি। এদের কি দেখা যায় যে এই সমস্ত অঙ্গগুলোর এই প্রত্যেকটি হচ্ছে অগ্রপদের গঠন। যদি অগ্রপদটা ভালো করে তোমরা লক্ষ্য করো, দেখো এদের হাড়গুলোর বিন্যাস প্রায় একই রকম আছে। বাদুড়ের ডানা ওড়ার জন্য, তিমির অগ্রপদ বা ফ্লিপারটি সাঁতার কাটার জন্য, বিড়ালের অগ্রপদ দৌড়াবার জন্য বা হাঁটার জন্য, আর মানুষের অগ্রপদ হাত, বিভিন্ন কাজে আমরা হাতকে ব্যবহার করি, বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। তাহলে এদের উৎপত্তি এবং গঠন একই হলেও এরা কার্যগত দিক থেকে ভিন্ন ভিন্ন। উৎপত্তি একই, গঠনও একই, কিন্তু কাজ করছে আলাদা আলাদা। তাহলে এই অঙ্গগুলো কি হলো, বহিরাকৃতি আলাদা হলেও এদের আভ্যন্তরীণ গঠন একই, কারণ এদের প্রত্যেকটিই হিউমেরাস, রেডিয়াস, আন্না, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস নামক হাড় দিয়ে গঠিত। এই সমস্ত অঙ্গগুলিকে বলা হয় সমসংস্থ অঙ্গ। তাহলে এই সমসংস্থ অঙ্গগুলো এ থেকে প্রমাণ হয় যে সব মেরুদণ্ডী প্রাণী একই প্রকার উদ্বংশীয় জীব থেকে সৃষ্টি হয়েছে। তাই এটিও অভিব্যক্তির সপক্ষে একটি প্রমাণ। এর পরবর্তী স্লাইডে যাই। এখানে আছে অ্যানালোগাস অর্গান অর্থাৎ সমবৃত্তীয় অঙ্গ। এখানে দুটো ছবি দেওয়া আছে, একটা আছে উইং অফ ইনসেক্ট অর্থাৎ একটা পতঙ্গের ডানা, আর পাশে আছে একটা পাখির ডানা। তাহলে সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? যেসব অঙ্গের উৎপত্তি ও গঠন একই হলেও কার্যগত দিক থেকে এই অঙ্গগুলির উৎপত্তি ও আভ্যন্তরীণ গঠন ভিন্ন হলেও একই কাজ করে, তাই তো? পতঙ্গের ডানা যা কাজ করে, বাদুড়ের এই পাখির ডানাও তাই কাজ করে। তো
তাহলে এই অঙ্গগুলির উৎপত্তি ও আভ্যন্তরীণ গঠন আলাদা, কিন্তু একই কাজ করে। এই অঙ্গগুলিকে বলা হয় সমবৃত্তীয় অঙ্গ। তাহলে যে সমস্ত অঙ্গের উৎপত্তি ও গঠন ভিন্ন হলেও কার্যগত দিক থেকে একই রকম, তাদেরকে বলা হয় সমবৃত্তীয় অঙ্গ। এখানে দুটো উদাহরণ দেওয়া হয়েছে, যে পতঙ্গ ও পাখির ডানা ওড়ার জন্য ব্যবহৃত হলেও এদের উৎপত্তি ও গঠনগত দিক থেকে কোনো সাদৃশ্য নেই। পতঙ্গের ডানা কিউটিকেল বা বহিঃকঙ্কালের প্রসারিত অংশ, অন্যদিকে পাখির ডানা পালক আবৃত অগ্রপদ বিশেষ। তো এরকমই আরও একটা উদাহরণ তোমরা মনে রাখবে, যে মৌমাছি ও কাঁকড়া বিছের হুল, এই দুটো সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। দুটোর উৎপত্তি ও গঠন আলাদা হলেও দুটোই একই কাজ করে। মৌমাছির হুলও আত্মরক্ষায় সাহায্য করে, কাঁকড়া বিছের হুলও আত্মরক্ষায় সাহায্য করে। তাহলে আমরা এই সমস্ত প্রমাণগুলো থেকে বুঝতে পারি যে জীবগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে, অর্থাৎ উৎপত্তি জীবগুলোর একই জায়গায়। তাই এই সমবৃত্তীয় অঙ্গগুলিও অভিব্যক্তির সপক্ষে প্রমাণ বহন করে। আরেকটু আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়া যাক, নাকি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তোমাদের হয়তো দেখতে অসুবিধা হবে? তাহলে পরের দিন আমরা আলোচনা করব, যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা আলোচনা করব আরও কয়েকটি প্রমাণ নিয়ে। তাহলে আজকে এখানেই শেষ করি, পরবর্তী স্লাইডে আমরা বাকি প্রমাণগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখান থেকে তোমাদের কিছু টাস্ক দিয়ে দিই, কয়েকটা শর্ট প্রশ্ন লিখো। আধুনিক ঘোড়ার পূর্বপুরুষের নাম কি? তারা কতদিন আগে পৃথিবীতে বসবাস করত? 2 নাম্বার, ইওহিপ্পাসের উচ্চতা কত ছিল? ইওহিপ্পাসের উচ্চতা কত ছিল? পরবর্তী প্রশ্ন, আধুনিক ঘোড়ার উচ্চতা কত? আধুনিক ঘোড়ার উচ্চতা কত? পরবর্তী প্রশ্ন, আধুনিক ঘোড়ার পৃথিবীতে আবির্ভাব কাল উল্লেখ করো। আধুনিক ঘোড়ার পৃথিবীতে আবির্ভাব কাল উল্লেখ করো। জীবাশ্ম কাকে বলে? জীবাশ্ম কাকে বলে? জীবাশ্ম কাকে বলে? সমসংস্থ অঙ্গ কাকে বলে? দুটি উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? উদাহরণ সহ লেখো। পরবর্তী প্রশ্ন, নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গ কাকে বলে? পরের প্রশ্ন, মানুষের 3টি লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ দাও। মানুষের 3টি লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ দাও। পাখির একটি নিষ্ক্রিয় অঙ্গ উল্লেখ করো। পাখির একটি নিষ্ক্রিয় অঙ্গ উল্লেখ করো। উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও।
আর যদি পারো তাহলে বড় প্রশ্ন এই দুটো লিখবে। অভিব্যক্তির সপক্ষে জীবাশ্ম ঘটিত প্রমাণটি আলোচনা করো। অভিব্যক্তির সপক্ষে জীবাশ্ম ঘটিত প্রমাণটি আলোচনা করো। ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখি।